আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে এবং তোমাদের এই অধ্যায় থেকে যে একটি একক কাজ দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো তোমাদেরকে এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে, এরপর বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং একই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সে প্রশ্নগুলোর সমাধান দেখে ফেলি। শুরুতে দেখো তোমাদেরকে কিন্তু 35 পৃষ্ঠা একটি কাজ দেওয়া হয়েছে, তাই না? কাজটির উত্তর আমরা একটু দেখে ফেলি। তো দেখো কাজ, প্রাচীন বাংলার যে কোনো 4টি জনপদের নাম ও সেগুলোর অবস্থানের একটি তালিকা তৈরি করো। সমাধান, কাজের বর্ণনা। প্রাচীন যুগে বাংলা এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। নিচে 4টি জনপদের নাম ও সেগুলোর অবস্থানের তালিকা তুলে ধরা হলো। তো দেখো এখানে আমরা জনপদের নাম এবং অবস্থান দেখতে পাচ্ছি। গৌড়, যেটির অবস্থান পূর্ব বাংলার উত্তরাংশ, বর্তমান মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান। বঙ্গ, যেটি বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বে এর অবস্থান। পুন্ড্র, বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এর অবস্থান। পুন্ড্রনগর পরবর্তী কালে এর নাম হয় মস্তানগড়। চন্দ্রদ্বীপ, বর্তমান বরিশাল জেলা, ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। এরপর তোমরা যদি তোমাদের এখান থেকে অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, গৌড়ের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে ক নম্বর, কর্ণ সুবর্ণ, তাই না? কর্ণ সুবর্ণ। 2 নম্বর বলা হচ্ছে, বাংলাদেশে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপি যে জনপদে পাওয়া গেছে তা বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? উত্তরটি হবে খ নম্বর, উত্তর ও উত্তর পশ্চিম। এরপর তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং উদ্দীপকটি পড়ে আমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে, নাফিসা বাবা মায়ের সাথে শীতকালীন ছুটিতে দাদাবাড়ি বগুড়া বেড়াতে যেয়ে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করে। অপরদিকে নাফিসার বান্ধবী মিমি ছুটিতে তার দাদাবাড়ি 2 নদীর মধ্যবর্তী অঞ্চলে বেড়াতে যায়। 3 নম্বরে বলা হচ্ছে, নাফিসা বগুড়ায় দেখার নিদর্শন প্রাচীন কোন জনপদের ইঙ্গিত বহন করে? উত্তরটি হবে খ, পুন্ড্র। 4 নম্বরে বলা হচ্ছে, মিমির দাদাবাড়ির জনপদের বৈশিষ্ট্য ছিল কোনটি কোনটি? উত্তরটি হবে খ নম্বর 2 ও 3, অর্থাৎ এটি একটি সর্বপ্রাচীন জনপদ এবং এটি একটি ছোট জনপদ। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো তো দেখো সৃজনশীল প্রশ্নে তোমরা যদি উত্তরগুলি দেখো, আচ্ছা প্রথমে দেখো ক নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে, জনপদ বলতে কি বোঝায়? উত্তর, প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হওয়া বাংলার অঞ্চলগুলোর জনসমষ্টিকে জনপদ বলে। খ নম্বরে বলা হচ্ছে, গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? উত্তর দেখো, গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বা কর্ণ সুবর্ণ। 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। 7ম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। চলো উদ্দীপকটি পড়লে খুব সহজে আমরা এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো। বলা হচ্ছে, আফসানা গ্রীষ্মের ছুটিতে বাবার সাথে কুমিল্লায় বেড়াতে যায়। সেখানে সে ঐতিহাসিক বিহার পরিদর্শন করে। অন্যদিকে আফসানার ছোট বোন রোকসানা পশ্চিমবঙ্গের মালদা জেলায় বেড়াতে যায়। সেখানেও সে প্রাচীনকালের কিছু প্রত্য স্থাপনা দেখতে পাই, তাই না? দুজনেই প্রাচীন ইতিহাসের তথ্যাদি দেখে পুলকিত হয়। তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত নিদর্শনটি প্রাচীন কোন জনপদে অবস্থিত ব্যাখ্যা করো। উত্তর, এই উদ্দীপকে উল্লেখিত নিদর্শনটি অর্থাৎ শালবন বিহার প্রাচীন সমতট জনপদে অবস্থিত। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। এই অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম, আবার কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। এই
অঞ্চলের নিদর্শনগুলোর মধ্যে শালবন বিহার ও ময়নামতি উল্লেখযোগ্য। 7 শতক থেকে 12 শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা জেলা ছিল সমতটের অন্যতম অংশ। একসময় এই জনপদের পশ্চিম সীমা 24 পরগনায় খালি পরগনা পর্যন্ত বিস্তৃত ছিল। গঙ্গা ভাগীরথী পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে বলা হতো সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানটি 7 শতকে সমতটের রাজধানী ছিল। আচ্ছা, সুতরাং বলা যায় কুমিল্লা সেতুতে প্রাচীনকালে সমতট নামে পরিচিত ছিল, তাই শালবন বিহার ও ময়নামতি সমতট জনপদে অবস্থিত। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে চলো। ঘ নম্বর বলা হচ্ছে, তুমি কি মনে করো উক্ত জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, না, উক্ত জনপদ অর্থাৎ সমতট জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ নয় বলে আমি মনে করি। 15 প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ ছিল। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। অনেকে মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। এই জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি ছিল তৎকালীন সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম চর্চা কেন্দ্র। এর নিদর্শনস্বরূপ রয়েছে অনেক বৌদ্ধবিহার, যেমন আনন্দ বিহার বা শালবন বিহার, ভোজ বিহার ইত্যাদি। এই সময় শালবন বিহার এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এটি প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ ছিল না। 15 ছিল সবচেয়ে সমৃদ্ধ জনপদ। আচ্ছা, প্রাচীন বাংলার জনপদগুলো অন্যতম হলো 15 নামে একটি জাতি জনপদ গড়ে তুলেছিল। এই জনপদ বর্তমানে বগুড়া, রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত ছিল। বগুড়া থেকে 7 মাইল দূরে অবস্থিত মস্তানগড় প্রাচীন 15 নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা ধারণা করে থাকে। 15 রাজ্যর রাজধানীর নাম ছিল 15 নগর। পরবর্তীতে এর নাম হয় মস্তানগড়। মস্তানগড় কয়েক শতাব্দী কাল পরাক্রমশালী মৌর্য, গুপ্তপাল ও সেন রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল। সভ্যতার নিদর্শনের দিক থেকে অপরাপর জনপদ অপেক্ষা 15 ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করে বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত 15 নগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়ী বাণিজ্যর একটু বানানগুলো তোমরা ঠিক করে নিও। জনপদটি ব্যবসায়ী বাণিজ্যর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর বিবরণীও এই অঞ্চলের সমৃদ্ধির ইঙ্গিত দেয়। তাই বলা যায় সমতট নয়, 15 ছিল বাংলার সবচেয়ে উন্নত জনপদ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো। 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, ভৌগোলিক বৈশিষ্ট্য বাংলাদেশের মানুষের জীবনে কিভাবে প্রভাবিত করে? উত্তর, বাংলাদেশের নদীমাতৃক ও সমতল ভূমির দেশ হওয়ায় কৃষিকাজ মানুষের প্রধান জীবিকা। নদ নদীর কারণে মাছ ধরা ও নৌ পরিবহন সহজ হয়েছে। বর্ষাকালে বন্যা হলেও পলিমাটি জমি উর্বর হয়। এই ভৌগোলিক বৈশিষ্ট্য মানুষের খাদ্যাভ্যাস, বস্তি ও জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। 2 নম্বর বলা হচ্ছে, প্রাচীন বাংলার ছোট ছোট জনপদগুলোকে কি নামে অভিহিত করা যায় ব্যাখ্যা করো। উত্তর, প্রাচীন বাংলার ছোট ছোট জনপদগুলো জনপদ বা রাষ্ট্র বলা হতো। এসব জনপদের নিজস্ব শাসক ও প্রশাসন ব্যবস্থা ছিল। প্রতিটি জনপদ একটি নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে গঠিত ছিল। এগুলো থেকেই পরবর্তীতে বৃহৎ রাজ্যর সৃষ্টি হয়। 3 নম্বরে বলা হচ্ছে, বরিশাল জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সে সম্পর্কে লেখো। বরিশাল জেলা প্রাচীন চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত ছিল। চন্দ্রদ্বীপ ছিল দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। এই অঞ্চল কৃষি ও নদী বাণিজ্য সমৃদ্ধ ছিল। পরবর্তীতে এটি একটি শক্তিশালী প্রশাসনিক এলাকায় পরিণত হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একক এবং দলীয় কাজ এবং অনুশীলনীর সমাধানগুলি লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।